দর্শক, আমরা অনেকদিন ধরে এটিএন নিউজে পাওয়ার প্যারেন্টস নামে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করে আসছি, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মা ও অভিভাবকদের সংগ্রাম, ভালোবাসা এবং প্রেরণার গল্প তুলে ধরা হয়। আগামী 25 জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পাওয়ার প্যারেন্টস 2026। এই উপলক্ষে হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলছি আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেনের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। একদম শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমরা জানি যে আলোক হেলথ কেয়ার শুরু থেকেই এটিএন নিউজের পাওয়ার প্যারেন্টস যে উদ্যোগটা আছে সেটার সাথে সম্পৃক্ত। এই উদ্যোগের সাথে যুক্ত হওয়ার পেছনে আপনাদের মূল প্রেরণাটা কি? আমি প্রথমত হলো আমি একজন স্বাস্থ্যকর্মী। আমি মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করি। আমার প্রতিষ্ঠান, আমি নিজেকে দাবি করি আমি মানুষের কল্যাণে কাজ করি। সেই প্রেরণা থেকে আমার একটা অবজারভেশন যে এই শ্রেণীটা এখনও রাষ্ট্র এবং সমাজ থেকে অনেকটা অধিকার বঞ্চিত আছে। তাদের অধিকার পেতে হবে, তাদের সহমর্মিতা সহযোগিতা পেতে হবে। এখন ধরেন আমি যদি কল্পনা করি যে এটা শুধু ধনী শ্রেণীর কোনো ব্যাপার না, কিন্তু এটা ধনী গরিব সবার ঘরেই এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানরা আসে। তাদেরকে আমরা ঠিকমতো প্যাট্রোনাইজ করতে পারছি না, না পারছে সরকার, না পারছে সমাজ। এই প্রেরণা থেকে প্রচারে যদি আমরা সাহায্য করি তাহলে অনেক বিত্তবান মানুষ, অনেক মানবিক মানুষ বেরিয়ে আসবে। সেই সূত্রে সরকারও এই ব্যাপারে তারা দায়িত্ব নেবে। এই প্রত্যয় থেকে আসলে আপনাদের সাথে কাজ করা। আমরা চাহিদা সম্পন্ন শিশুরা যাদেরকে বলছি তাদের আসলে দৈনন্দিন যে চ্যালেঞ্জটা আছে সেটা কেমন? সেটা যার ঘরে না আছে সেটা বুঝবে না, শুধু দেখে বোঝা যায় না, উপলব্ধি করতে হয় এবং এটা ভোগ করতে হয়। একটা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা যদি ঘরে থাকে, বাবা মা সহ সকল পুরো পরিবারটাই একটা বিধ্বস্ত অবস্থায় থাকে। এর মধ্যে যদি বাবা মা একটু বেখেয়ালি থাকে, এর দুঃখের সীমা থাকে না। আমার জানা মতো দেখা মতো অনেক পরিবারই এই বাচ্চাদেরকে সুস্থ সেবা দিতে পারে না। পাশাপাশি রাষ্ট্রের তো ব্যাপার আছেই যে এখনও এদের জন্য বাজেট দিচ্ছে না। এদের জন্য কাজ করতেছে কিন্তু সেটা যথেষ্ট নয়। তো আমি যেটা ফিল করি সেটা হলো এই বাচ্চা যাদের আছে তারা ছাড়া এটা পূর্ণ উপলব্ধি করার সুযোগ নেই। তবে আমরা বুঝি যে একটা আল্লাহর কঠিন পরীক্ষায় মধ্যে পড়ে এই বাবা মা বা পরিবার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তাদের জন্য আসলে শুধুমাত্র চিকিৎসাই নয়, বরং সমাজের মূল ধারায় তাদেরকে পুনর্বাসন করার জন্য কি কি করা প্রয়োজন বলে আপনার মনে হয়? আমি প্রথম বলবো যে একটা রাষ্ট্র যখন সার্বভৌম তখন তার দায়িত্ব সব রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি সমাজে যারা আছে বিত্তবান মানুষ তাদেরকে একটা সিস্টেমের মাধ্যমে আনতে হবে। শুধু দয়া এবং মায়ায় চলবে না, এটা আইনের মধ্য দিয়ে তাদেরকে একদিকে যেমন বাজেট দিতে হবে, তাদের ফেসিলিটিসগুলা শিক্ষা থেকে শুরু করে লালন পালন সব কিছু এবং পারিবারিক অধিকার। আমি গভীরভাবে লক্ষ্য করি যে একটা পরিবারে যদি একটা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান থাকে আর দুইজন যদি থাকে নর্মাল, তাদেরকে বেশি প্যাট্রোনাইজ করা হয়, এদেরকে বঞ্চিত করা হয়। সেইগুলো আইনের মাধ্যমে এটা সুস্থ ব্যবস্থা হতে পারে বলে আমি মনে করি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা কি তাদের জন্য সহায়ক? কোনো ঘাটতি আছে বলে আপনার মনে হয় কিনা? এটা ঘাটতির চাইতে অপ্রতুলতা আছে, যতটুকু দরকার ততটুকু নাই। এটা সরকারি ডিসিপ্লিনের মধ্যে ঢুকে এটা সরকার এটা অবজারভেশন যদি করে এবং এটা যদি ইমপ্লিমেন্ট করে যে প্রত্যেকটা সন্তান যেন প্রথম যাদের শিক্ষা দেওয়া সম্ভব তাদের শিক্ষা দেবে, যাদের লালন পালনের সম্ভব সেটা পরিবার যাদেরকে দিতে পারতেছে দিচ্ছে। একটা নিম্ন পরিবারে অর্থাৎ একটা দুস্থ পরিবারে যদি একটা সন্তান এরকম আসে বা গরিব পরিবারে যারা আছে তারা কিন্তু অনেক অবহেলিত। এই জায়গায় আমি বলবো যে প্রথম নেতৃত্ব তো সরকার দিবে। এই দেশটাকে যদি আমরা মানে বিশ্বমানে নিয়ে যাই, উন্নত দেশ কল্পনা করি, তাহলে এদেরকে বাদ দিয়ে হবে না। অবশ্যই। এবং অন্যান্য আরও হাজার হাজার কাজ আছে যেগুলো সরকার করবে, এটা আমার বিশ্বাস। এই যে শিশুরা আছে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করার জন্য সমাজের যে সচ্ছল এবং দায়িত্বশীল মানুষরা আছে তাদের এগিয়ে আসা কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? আমি মনে করি যে যারা বিত্তবান আছে তারা তো অনেকেই আসে, আবার অনেকে আসে না। যারা আসে না তাদেরকে আনতে হবে। আর পাশাপাশি সরকার দায়িত্ব নিয়ে একটা গাইডলাইন তৈরি করলে বিত্তবান মানুষরা যেন সহযোগিতায় এগিয়ে আসে সেই ধরনের গাইডলাইন তৈরি করতে হবে। যেমন শুধুমাত্র দয়ার উপরে দানের উপরে কেন থাকবে, এটা কন্ট্রিবিউশনের মধ্যে আসতে পারে না। যেমন মনে করেন একজন ব্যবসায়ী বা শিল্পপতি, তার ট্যাক্সের একটা অংশ, ট্যাক্স দেওয়ার পরে তার একটা অংশ
দুস্থ মানুষের জন্য দিবে, সেটা যদি আমিও হই আমিও দেব। এইভাবে যদি সরকার গাইডলাইন তৈরি করে যে আপনাদের তো নর্মাল ট্যাক্স এত পার্সেন্ট দিলেন, তাহলে এই দুস্থ মানুষের ফান্ডে আপনি কিছু দিবেন, এরকম একটা পদ্ধতির মধ্যে যদি না আসে তাহলে কিন্তু সুস্থ ব্যবস্থাপনা হবে না। একজন চাহিদা সম্পন্ন শিশুর প্রতিভাকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? বিশেষ চাহিদা সম্পন্ন পৃথিবীতে অনেক প্রতিভাবান মানুষ ছিল, আমরা যদি মনে করি বিখ্যাত মানুষরা ছিল, অনেকেই তো এই জায়গা থেকে তারা সাক্ষ্য রাখছে, পৃথিবীকে সেবা দিয়েছে। সেই জন্য আমি মনে করি তাদের প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে, সেটা শিক্ষার মাধ্যমে হোক আর যেভাবে হোক, ট্রেনিংয়ের মাধ্যমে হোক। তাদের প্রতিভা যদি আমরা রাষ্ট্রের মধ্যে সংযুক্ত করতে পারি, তারাও অবহেলিত থাকবে না, তারা বঞ্চিত থাকবে না, তারা মনে করবে যে আমরাও কাজ করছি। আচ্ছা, আপনি যেহেতু চিকিৎসা পেশার সাথে সংযুক্ত আছেন, আপনার কাছে জানতে চাই যে এই যে শিশুরা আছে তাদের ভেতরে শারীরিক এবং মানসিক যে বিকাশ সেটা ঘটাতে আসলে কি ধরনের থেরাপি প্রয়োজন? আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি পৃথিবীর দু একটা দেশে দেখার সুযোগ হয়েছে। যেমন আমি 17 সালে চায়না গিয়েছিলাম, গুয়াংজুতে। তাদের একটা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল আছে, যেখানে নর্মাল ডেলিভারি তাদের প্রধান ফোকাস। সেখানে প্রতিদিন 200-250 বাচ্চা হয়। সেখানে দেখেছি যে ধরেন শারীরিক বা মানসিক ডিসঅর্ডার নিয়ে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে, ওরা জন্মের পরের দিনই বা জন্মের দিনই বুঝতে পারে যে এই বাচ্চাটা অটিস্টিক হতে পারে। তখন তাদেরকে চিকিৎসায় আওতায় এনে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা যে এটা করো কীভাবে বোঝো? কয় যে জন্মের পরে একটা বিশেষ টেস্টের মাধ্যমে তারা জানতে পারে। এবং আমি ওখানে দেখেছি যে 3 দিন 4 দিন 5 দিনের বাচ্চা পানিতে সাঁতরাচ্ছে, অর্থাৎ এখানে টিউব লাগানো আছে, হাতে টিউব লাগানো আছে, ওরা সাঁতরাচ্ছে পানির মধ্যে, পানির মধ্যে সাঁতরাচ্ছে। আমি বলছি হোয়াট ইজ দিস? তখন বলছে যে না, পৃথিবীতে একটা অংশ শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে আসে, মানসিক প্রতিবন্ধিতা। যদি জন্মের পরপরই 2-4 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে তাকে চিকিৎসার আওতায় আনা যায়, তাহলে একটা লার্জ নাম্বার অফ সংখ্যা এটা সুস্থতা পেতে পারে। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে তারা যেন একটা সেল খোলে যে আমরা এই অটিস্টিক বেবিদেরকে জন্মের পরপরই কীভাবে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারি। আর অন্যান্যগুলো তো আছে যেটা পারি নেই, সেটাকে আমরা ব্যবস্থাপনায় নিয়ে আসবো। একজন সুস্থ স্বাভাবিক শিশুর যেমন খেলাধুলার প্রয়োজন আছে, ঠিক তেমনি কিন্তু চাহিদা সম্পন্ন শিশুরও স্বাভাবিক খেলাধুলার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আসলে কতটুকু ইতিবাচক সিদ্ধান্ত নিতে পেরেছে? এইটা আমার অবজারভেশন। আমি যদি আমার নিজের থেকে বলি, সরকারের যেটা আছে সেটা পর্যাপ্ত নয়, আরও বাড়াতে হবে, বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি আমরা যারা বিত্তবান আছি, আমরা সমাজে প্রচলিত, তাদেরকে কিভাবে আওতায় আনা যায় সেটা। আর যারা বিত্তবান নাই, কেউ যদি অর্থনৈতিকভাবে সাহায্য না করে, তারা সময় দিয়ে সাহায্য করবে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সাহায্য করে। অর্থাৎ আমি মনে করি শতভাগ মানুষকে সম্ভব হলে সম্পৃক্ত করতে হবে। তাহলে এই শুধু বিশেষ চাহিদা সম্পন্ন না, আমাদের অনেক ব্যাপার আছে, রাস্তাঘাটে বিক্ষোভে ভরা আছে, এগুলোও কিন্তু একটা ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। রাস্তার থেকে আমাদের বিক্ষোভকে সরাইতে হবে। এরকম অনেক জিনিস আছে যেগুলা অল্প সময় বলে সম্ভব না। এই জন্য আমি বলতে চাই, যত সরকার যত উদ্যমী হবে, সরকার যত কার্যকরী হবে এবং ফিল করবে জনগণকে, আমি বলছি সার্বভৌম রাষ্ট্র যদি হয়, তাহলে সকল কিছু ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে, যেটা সরকার লিড করবে। আমরা এটাকে বাধ্য হয়ে করব। আমরা যদি একটু আচরণ প্রসঙ্গে আসি, তাদের যে সহপাঠী যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন, এই চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি তাদের আচরণটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? এইটা আচরণ তো পরিবার থেকে আসে প্রথম, দ্বিতীয় বিদ্যালয় থেকে আসবে, তৃতীয় সমাজ থেকে আসবে। এই কারণটা আসলে আমরা যেহেতু তাদেরকে অবহেলিত বলছি, তারা যাতে অবহেলিত না অনুভব করে সেজন্য। সেটা আপনার মূল্যবোধটা বাড়াইতে হবে, মানুষের যে মানবিক মূল্যবোধ। আমি কিন্তু পৃথিবীতে আসছি, আমি নিজে আসি নাই, আমাকে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমি পৃথিবীতে আসছি। এখানে আমি আসার পরে বুঝেছি যে আমি সুস্থ। একটা অসুস্থ মানুষও যদি আসে, তাদেরকে ফিল করার জন্য পরিবার, স্কুল, সমাজ এবং সর্বোপরি হলো রাষ্ট্র যে গাইডলাইন তৈরি করবে, সেই গাইডলাইনের মধ্যে থেকে তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই, অবহেলা করার সুযোগ নাই, সেই পদ্ধতিতে যেতে হবে। বিশেষ শিশু যারা আছেন এবং তাদের যে অভিভাবক আছেন, তাদের প্রতি আসলে আপনার পরামর্শ জানতে চাই। আমি বলবো যে আমারও যদি একটা এরকম সন্তান থাকতো, তাহলে আমি মানবিক হতাম। এই জন্য আমি মা বাবাকে বলবো যে এটা আল্লাহর পরীক্ষা। মুসলমান হিসেবে এর চেয়ে বেশি বলার কোনো সুযোগ নাই। তারা দায়িত্বশীল হবে, তারাই পৃথিবীতে নিয়ে আসছে, তাদেরকে দায়িত্বশীল প্রথম হইতে হবে। রাষ্ট্র হলো সেকেন্ডারি। আর রাষ্ট্র যখন এটার একটা বিধিবিধানের মধ্য দিয়া
একটা সরকারি গাইডলাইন তৈরি করবে, এটা রাষ্ট্র, জনগণ, পিতামাতা সবাই আমরা মানব এবং মানতে যেন বাধ্য থাকি সেটাও খেয়াল করতে হবে। যারা অভিভাবক যারা আছেন তাদের বাড়তি সময় আসলে এই চাহিদা সম্পন্ন শিশুদেরকে কতটুকু দিতে পারেন বলে আপনার মনে হয় ঘরে বসে? এটা আমার ফিলিংস হলো মিশ্র। কোনো পরিবার বাবা মা খুব কনসার্ন থাকে, কোনো পরিবার একটু অবহেলিত থাকে। জি, সেটা তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে হইতে পারে, অভাবের কারণে হইতে পারে। এই জন্য ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র তিনটা মিলে কাজ করতে হবে। যদি কাজ করা হয় তাহলে বিশেষ সেলের মাধ্যমে যদি এটা অবজারভেশন করা হয়, এটা প্রকৃত একটা বাচ্চাকে ধরেন ধনী শ্রেণীর বাচ্চা, তাকে লালন পালন সুন্দরভাবে করলেন, যে গরিব জন্মগ্রহণ করছে সে কি আমার নাগরিক না? অতএব তাকে পূর্ণ মর্যাদা দেওয়া, তাকে লালন পালন করতে হবে। এইটাই হলো আমার প্রধান বক্তব্য। আপনি যেহেতু এই বিষয়টাতে কাজ করেছেন, আপনার কাছে যদি জানতে চাই যে একজন চাহিদা সম্পন্ন শিশুর পরিবার এবং অভিভাবকরা আসলে সমাজে কেমন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে থাকেন? এইটা প্রতিবন্ধকতা, ধরেন আমাদের সমাজে তো বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, যারা মূল্যবোধ বুঝে, মানসিক কি বলো যে পৃথিবী যারা বুঝে, অর্থাৎ ধরো জন্ম মৃত্যু যারা বুঝে, তারা অবশ্যই অবহেলা করে না। যাদের মানবিকতা ডেভেলপ হয় নাই, যাদের ট্রেনিংয়ের অভাব আছে, মূল্যবোধের অভাব আছে, তারা তো একটু অবহেলা করেই। সেই জন্য অনেক পরিবারই একটু অবহেলার শিকার হয়। সেটা আমি মনে করি এটাকে আমরা সবাই মিলে যদি কাজটা করি, এটা অবহেলা করার সুযোগ নাই। আচ্ছা, এসব শিশুরা বড় হয়ে অনেকেই স্বাবলম্বী হয়ে থাকেন, এমন কোনো সফলতার গল্পকে আমাদেরকে বলবেন? আমি দেখেছি যে আমার এখানে একটা ছেলে ছিল, ওর মানে শারীরিক প্রতিবন্ধী, ওর পা হাঁটতে পারে না, পা ছোট ছোট। ওকে চেয়ারে বসাই দিলে আমি মনে করি এটা স্বাভাবিক বাচ্চার চাইতে সে সকল কাজ বেশি করতে পারে, যেগুলা শারীরিক পরিশ্রম ছাড়া, যেমন কম্পিউটারের রিসিট কাটা, রুগীকে সার্ভিস দেওয়া, টেলিফোন রিসিভ করা। আমি মনে করি অন্য স্টাফের চেয়ে হি ইজ বেটার। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজের কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম পাওয়ার প্যারেন্টস 2026 উপলক্ষে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।